কোরবানির ঈদে বাড়ি যেতে নিরুৎসাহিত করছে রেল, বাড়বে না কোচের সংখ্যা জানালেন মন্ত্রী। বাসের স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন কঠিন বলছেন মালিকরা। অনলাইনে ক্লাস শুরু করতে ঘাটতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর, পিছিয়ে যাওয়ার ঝুঁকি প্রত্যন্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে চায় মঞ্জুরি কমিশন। আলোচিত ঠিকাদার মিঠুর ভাস্তের বিরুদ্ধে নানা অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি রংপুর মেডিকেলের পরিচালকের, একে একে মুখ খুলছেন অনেকেই। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজে নানা অনিয়ম, ড্রেন নির্মাণে রডের বদলে বাঁশ, হেসে যাচ্ছেন ৩ ইউপি সদস্য। বাংলার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ভিন্ন রকম এক ঈদ ছিল ঈদুল ফিতর। ছিল চলাচলে নিষেধাজ্ঞা, ছিল না গণপরিবহন। এখন প্রেক্ষাপট কিছুটা পাল্টেছে, সীমিত পরিসরে চলছে সবই। ঈদের সবাই গ্রামে যেতে পারবে কিনা বা পরিবহন ব্যবস্থা কেমন থাকবে, এমন সরকারি সিদ্ধান্ত এখনো না হলেও মালিক সংগঠনগুলো বলছে যাত্রী পরিবহনের সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। সংক্রমণের এই সময়ে উৎসবগুলো যেন হারিয়েছে রং। করোনা মহামারীতে ৫ মাসে বাংলাদেশ। গত ঈদে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভয় তুচ্ছ করে ঝুঁকি নিয়ে ঢাকা থেকে গাঁয়ে ফিরেছেন অজস্র মানুষ। এইবার চলছে পরিবহন। আসন্ন ঈদুল আজহায় তবে কি নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন সবাই? কোনো পরিকল্পনা আমাদের তৈরি হয়নি। এটা হয়তো নিশ্চয়ই আগে জানাবে, মাননীয় প্রধানমন্ত্রী আগে জানাবেন। সময় আছে, এখন অনেক স্পষ্ট সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। পরিবহন মালিক সমিতি বলছে, ঈদে বাসের সংখ্যা না বাড়ালে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন কঠিন হবে। আর ভ্রমণ নিরুৎসাহিত করতে বর্তমানে যে 17টি ট্রেন চলছে, ঈদে সেই সংখ্যা একটিও বাড়ানো হবে না বলে জানান রেলমন্ত্রী। আমাদের নতুন করে কোনো রেলের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা ঈদে নেই। কোনো ধরনের অতিরিক্ত যাত্রী আমরা পরিবহন করব না। ডিসকারেজ করতেছি যে যাতে ঈদকে সামনে রেখে মানুষের মুভমেন্ট যেন কম হয়। এখন যে নির্দেশনা আছে যে 50% যাত্রী নিয়ে চলাচল করার জন্য, তখন তো এই নির্দেশনাটা থাকলে আমরা 50% যাত্রী নিয়ে চলাচল করবো। আমাদের হাতে তো গাড়ি মজুদ আছে, এর মধ্যে তো একটু ভিড় হবে, বেশি ভিড় হয়। এখন যদি গভর্নমেন্ট যদি বলে যে এর বাইরে 50% বাইরে চলবো না, 50% যাত্রী নিয়ে চলাচল করবো, আমরা সেটা চেষ্টা করবো। লঞ্চ মালিকরা বলছেন, ইতোমধ্যেই দক্ষিণাঞ্চলের বহু মানুষ ঢাকা ছাড়াই ঈদ মৌসুমেও তারা পাবেন না কাঙ্ক্ষিত যাত্রী। আর লঞ্চের সংখ্যা যত বাড়বে, আর্থিক ক্ষতির পরিমাণও তত বেশি হবে। এবার ঈদের লোক কম হবে, ভিড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমরা লোকসানের মুখে পড়ব। লোকসান থেকে লোকসান, এটা আগামী আরও 1-2 মাস দেশের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ব্যবসায় ধস অব্যাহত থাকবে। পরিবহন মালিকরা বলছেন, তারা অপেক্ষায় আছেন সরকারি সিদ্ধান্তের। জনস্বাস্থ্যের গুরুত্বকে প্রাধান্য দিয়ে তারা প্রস্তুত যাত্রী পরিবহনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রতিদিনই কমছে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা, তবে করোনার মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় এক শিশু সহ মারা গেছেন 55 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2052 জন। এদিন 2738 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। নিয়মিত বুলেটিনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরীক্ষার ল্যাব বাড়লেও কমছে নমুনা পরীক্ষার হার। 2 জুলাই ফি নেওয়ার শুরুর পর থেকেই এই হার নিম্নমুখী। এমনকি কমে এসেছে নমুনা সংগ্রহের হারও। রোববারের বুলেটিনে জানানো হয়, আক্রান্তের হার 19.57%। শনিবার মৃত্যুর সংখ্যা 30-এর নিচে থাকলেও 24 ঘন্টার ব্যবধানে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। এদিন মৃত 55 জনের মধ্যে 37 জন পুরুষ, 18 জন নারী। মোট মৃতের মধ্যে 50 ঊর্ধ্ব বয়সী 1483 জন। ঢাকা বিভাগে 19 জন, চট্টগ্রাম বিভাগে 13 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনায় 6 জন, বরিশাল 5 জন, সিলেট বিভাগে 2 জন, রংপুরে 8 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। ব্রিফিংয়ে আবারও জানানো হয়, মায়ের বুকের দুধ ও খাদ্যের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না। সর্বস্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালোভাবে সিদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা।
তবে সকল স্তরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1904 জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা 72,625 জন। আর ঢাকায় আইসিইউ রয়েছে 149টি, সারা দেশে এ সংখ্যা 401টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবেন। দেশে কোভিড-19 সংক্রমণ শনাক্তের 18তম সপ্তাহে পা রাখল বাংলাদেশ। শুরুতে আমরা সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এক নজরে দেখে নেব। গত 24 ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,988 জনের। কোভিড-19 শনাক্ত হয়েছেন 2,738 জন। 13 জুনের পর এই প্রথম আমরা যেটি দেখলাম যে মোট 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 3,000-এর নিচে নেমেছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,62,417 জন। আর দ্বিতীয় সর্বোচ্চ 55 জনের মৃত্যুতে এখন বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2,052 জন। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 আক্রান্ত শনাক্তের কথা জানা যায়, কিন্তু আমরা যেটি দেখছি 8 জুন পর্যন্ত 3 মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছিল 68,504 জনে। 8 জুন থেকে আজকে যে 5 জুলাই এই মধ্যবর্তী সময়ের মধ্যে দেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে 93,913 জন, যেটি প্রায় 1 লাখের কাছাকাছি। 19 জুন থেকে 5 জুলাই পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে 700-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, অর্থাৎ এর মাঝে মারা গিয়েছেন 709 জন এবং এই 1 জুলাই থেকে 5 জুলাই অর্থাৎ চলতি মাসের প্রথম 5 দিনে প্রাণ হারিয়েছেন 200-র বেশি মানুষ, অর্থাৎ 205 জন। বিভিন্ন সূচকে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান এক নজরে দেখে নেব। মোট আক্রান্ত শনাক্তের দিক থেকে রয়েছে 18তম অবস্থানে, মোট মৃত্যুর দিক থেকে রয়েছে 27তম অবস্থানে এবং সুস্থ হওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান 18তম। তবে মোট পরীক্ষার দিক থেকেও যদিও বাংলাদেশের অবস্থান 32 নম্বরে রয়েছে, কিন্তু যদি জনসংখ্যা অনুপাতে পরীক্ষার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিবেচনা করা হয় সেটি কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। 148 নম্বরে রয়েছে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশে প্রতি 10 লাখ মানুষের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে 5,070 জনের। স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব কোভিড-19-এর যে ঊর্ধ্বমুখী যে সংক্রমণের ধারা রয়েছে সেটিকে আসলে রোধ করা সম্ভব হবে। নিজেদের তৈরি কিটের মান উন্নয়নের দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল রাজধানীর ঔষধ প্রশাসন অধিদপ্তরে কিটের মান উন্নয়নের জন্য আবেদন করতে গিয়ে এমন দাবি করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে বৈজ্ঞানিক এই বিষয়ে যথাযথ তথ্য প্রমাণ সরবরাহ করতে পারেনি তারা। এই প্রেক্ষিতে গণস্বাস্থ্যের তৈরি কিট নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই গত 17 জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল জানায় করোনা শনাক্তে কার্যকর নয় এই কিট। এর 15 দিন পর কিটের মান উন্নয়নের দাবি করে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে গণস্বাস্থ্য। ইউএস এফডিএ আমব্রেলার গাইডলাইন অনুযায়ী কিটের অ্যান্টিবডি সেন্সিটিভিটি থাকা প্রয়োজন ন্যূনতম 90 ভাগ। এর বিপরীতে গণস্বাস্থ্যের দাবি তাদের কিটের অ্যান্টিবডির সেন্সিটিভিটি বেড়েছে 97.7 ভাগ পর্যন্ত। এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য আমরা অলরেডি আমাদের সিআরওর সাথে কথা বলবো, এটা করে ওনাদের কাছে রিপোর্ট সাবমিট করতে বলেছেন। আর অ্যান্টিজেনের বেলায় ওনারা আমাদেরকে একটা ফরম্যাট দিয়েছেন, সেই ফরম্যাট অনুযায়ী ওনারা আমাদেরকে অ্যান্টিজেনের ডকুমেন্টটা সাবমিট করতে বলেছেন। আবার এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে প্রতিষ্ঠানটি কিটের মান উন্নয়নের আবেদন করলেও তাদের কিটের অ্যান্টিবডির সেন্সিটিভিটি বাড়ানোর পক্ষে কোনো তথ্য উপাত্ত সরবরাহ করতে পারেনি। তারা বলছে যে তারা মান উন্নয়ন করতে চায়, তারা কিছু ইন্টারনাল চেষ্টা করতে যাচ্ছে। আমরা বললাম যে করতে চাইলে এই পাথওয়েগুলো ডসিয়ার আকারে জমা দিতে হবে। আপনি কি করেছেন এভিডেন্স আকারে না দিলে আমরা এটা হবে না, এবং আপনার ইন্টারনাল ভ্যালিডেশনের পরে আপনাকে থার্ড পার্টি ভ্যালিডেশন না করলে এটা গ্রহণযোগ্য না। গত 17 মার্চ মাত্র 15 মিনিটে করোনা শনাক্তের কিট আবিষ্কারের ঘোষণা দেয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে হাসপাতালে ঘুরে করোনার চিকিৎসা না পাওয়া অসহায় রোগীদের জন্য এখন ভরসা বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আইসোলেশন সেন্টার। সীমিত সুযোগ সুবিধা নিয়েও শুধু আন্তরিক সেবায় সুস্থ হয়ে উঠছেন রোগী। এমনকি উন্নত পরিবেশের আশায় সরকারি বিভিন্ন হাসপাতাল থেকেও রোগীরা চলে আসছেন এখানে। শেখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কেউ
ওষুধের ট্রলি নিয়ে ছুটছেন রোগীদের কাছে, কেউ আবার রোগীকে দিচ্ছেন ইনজেকশন, পাশাপাশি খাবার ব্যবস্থারও দেখভাল করছেন। এদের কেউই চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স নন, সবাই স্বেচ্ছাসেবী। নগরীর হালিশহর এলাকায় করোনা আইসোলেশন সেন্টারে স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের সেবা দিয়ে চলছেন তারা। নগরী ও জেলার পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের করোনা রোগীদের ভরসাস্থল এখন এসব আইসোলেশন সেন্টার। 12 জন ডাক্তার আছেন, 7 জন নার্স আছেন, আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছেন 50 জন। সব কিছু সমন্বয়ে আমরা অক্সিজেন সেবাটা দিচ্ছি। দামি যে ওষুধগুলো আছে ওগুলো আমরা বিনামূল্যে আমাদের এখান থেকে আমরা দিচ্ছি। গত 1 মাসেরও কম সময়ে চট্টগ্রামে গড়ে উঠেছে অন্তত 6টি আইসোলেশন সেন্টার। সিটি কর্পোরেশনের উদ্যোগে তৈরি করা হয়েছে 250 শয্যার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রটি। এখানে হঠাৎ করে একটু যদি ক্রিটিক্যাল পেশেন্ট চলে আসে তো এটাকে সাপোর্ট দেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন নাই। সরকারের পক্ষ থেকে অবশ্যই আমাদেরকে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা উচিত। কোথাও না কোথাও তারা যখন একটা ভর্তি পাচ্ছে, প্রাথমিক সেবা পাচ্ছে, অক্সিজেনের নিশ্চয়তা পাচ্ছে, তখন হসপিটালে সিট না পাওয়ার জন্য যে আতঙ্ক সেটা অনেকখানি কমে গেছে। এই আইসোলেশন সেন্টারগুলি চট্টগ্রামে আরও সংখ্যায় বাড়িয়ে বিভিন্ন প্রান্তে যদি বাড়ানো হয় তাহলে আমার মনে হয় করোনা রোগীর যারা আক্রান্ত হচ্ছে তাদের উপযুক্ত চিকিৎসা হবে। এর মধ্যে নগরীর পতেঙ্গা এলাকায় সিএমপি বিদ্যানন্দ ফাউন্ডেশন 100 শয্যার ফিল্ড হাসপাতাল, হালিশহরে মানাহিল ফাউন্ডেশন 70 শয্যার এবং বাকুলিয়ায় আওয়ামী লীগ নেতা রাজাউল করিম 70 শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তুলেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসের মধ্যে দেশের 31টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে প্রত্যন্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের একটি বড় অংশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হবে। আরো জানাচ্ছেন আজহার লিমন। কিভাবে ডায়াগনোসিস করি আমাদের ক্লিনিক্যাল ল্যাবে। গেল 1 মাস ধরে অনলাইনে ক্লাস করছেন মুগদা মেডিকেল কলেজের 4র্থ বর্ষের শিক্ষার্থী নম্রতা। অত্যাবশ্যকীয় 3টে বিষয়ের বাইরেও এ বর্ষে ব্যবহারিক ক্লাস রয়েছে মেডিসিন, সার্জারি ও গাইনি বিষয়ে। তবে বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে 3 দিন শুধুমাত্র তাত্ত্বিক ক্লাসগুলোই হচ্ছে, উপস্থিতিও অনেক কম। ক্লাসে যেমন আমাদের কোনো কিছু না বুঝতে পারলে আমরা সাথে সাথে দাঁড়ায় কোশ্চেন করতে পারি, কিন্তু এখানে দেখা যায় যে ওনারা ঠিকমতো বের করতে পারে না যে কার কি সমস্যা। সাধারণ ছুটি শুরু হওয়ার পর দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই তালা ঝুলছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে। 2 মাস আগে অনলাইনে ক্লাস নেওয়ার একটি সিদ্ধান্ত হলেও বাস্তবে তা এখনও শুরু হয়নি। আবার যেসব বিশ্ববিদ্যালয় এরই মধ্যে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করেছেন তারাও পড়ছেন প্রযুক্তিগত নানা জটিলতায়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 7টি কলেজের কিছু বিভাগে শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ করে লাইভের মাধ্যমে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে চলছে ভার্চুয়াল ক্লাস। মহামারী পরিস্থিতি শান্ত হওয়া সাপেক্ষে আসছে বছরের জানুয়ারিতে সেমিস্টার পরীক্ষা নেওয়ার লক্ষ্যে অনলাইন ক্লাস শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। তবে এতে বিপাকে পড়েছেন প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা। অনেকের সাথে অ্যান্ড্রয়েড সেট নেই, যার কারণে ওরা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারতেছে না। আমরা যারা ঢাকায় আছি তারা তো ভালো ক্লাস করতে পারছি, কিন্তু যারা গ্রামে থাকে তাদের হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়। শিক্ষকরা বলছেন অনলাইনে সব শিক্ষার্থীর জন্য সমান সুবিধা নিশ্চিতই এখন বড় চ্যালেঞ্জ। প্রতিবেদন নিয়ে তারা বসলে তখন বোঝা যাবে যে কতজন শিক্ষার্থীর কি প্রয়োজন। সঠিক পদক্ষেপ নিয়ে অতি দ্রুত অনলাইন আমরা 80% কভার করে ফেলতে পারবো, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য স্টুডেন্টস, তাদের সমস্যাটি বড় জিনিস। এখন ইউজিসি বলছে ছাত্রছাত্রীদের জন্য কম মূল্যের মোবাইল ডাটা প্যাকেজ নির্ধারণ সহ অসচ্ছলদের প্রযুক্তি সুবিধা নিশ্চিতের চেষ্টা করছেন তারা। 4টা মন্ত্রণালয় মিলে আমরা ঠিকঠাক করবো, এর কিন্তু ক্লাস স্টপ হয়ে থাকবে না, ক্লাস চলতে থাকবে। তো তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আপাতত সহায়তা দিতে বলা হয়েছে। ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে এগিয়ে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ব্যবহারিক বাদে মান যাচাইয়ের অন্যান্য পরীক্ষাগুলোতে অনলাইনে অংশ নিয়ে সেমিস্টার পরিবর্তনেরও সুযোগ দেওয়া হচ্ছে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। 2 দিন আগে নিজের পিএ ও স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ভাস্তি উম্মে সুলতানা নওশিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। 2 দিনের মাথায় তারই বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ কেলেঙ্কারি, বিশৃঙ্খলা সৃষ্টি সহ নানা অভিযোগ তুলে তার বদলি চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিলেন রংপুর মেডিকেলের পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম। মিঠু ও নওশিনকে নিয়ে
এতদিন ভয়ে কেউ মুখ না খুললেও সময় সংবাদের দুটি প্রতিবেদন প্রচারের পর এখন অনেকেই মুখ খুলছেন। মিঠু ও নওশিনের নানা অন্যায় অত্যাচারের বর্ণনাও দিচ্ছেন। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রতন সরকার। শুক্রবার এভাবেই সময় সংবাদের কাছে পিএস উম্মে সুলতানা নওশিনের কাজের প্রশংসা করেছিলেন রংপুর মেডিকেলের পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী। নওশিন অনেকে বলে তো আত্ম হইতে পারে আর কি। নওশিন তো সবসময় সাথে কাজ করে, অন্যান্য কন্ট্রাক্টরও কাজ করতেছে। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু বিদেশে পালিয়ে থেকে নিজের বড় ভাইয়ের মেয়ে অভিযুক্ত নওশিনকে দিয়ে তার সিন্ডিকেট পরিচালনা করছেন এমন প্রতিবেদন শনিবার সময় সংবাদে প্রচারের পর রোববার দুপুরে এই চিঠি লেখেন পরিচালক। মুখ খোলেন নিগৃহীত কর্মকর্তা কর্মচারীরাও। মিঠু সাহেবের ভাতিজি হিসেবে পরিচয় দিত এবং যে কারণে উনি ওই ভোল্টেই সবসময় কাজ করত। সমস্যা নিয়ে ওনার কাছে গেলে উনি কর্মচারীদের সঙ্গে পদ্ধতিটাকে এমনভাবে তারা কার্যক্রম করে, পরবর্তীতে ওই টেন্ডার যখন আমরা অংশগ্রহণ করি আমাদেরকে দেওয়া হয় নাই। মহিমুদ্দিন কিছু লোক ওখানে আছে এখনো, তাদের চিহ্নিত করতে হবে। হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা হুঁশিয়ার করে বলেছেন, কেউ বাহাদুরি করে পার পাবে না। তার বিরুদ্ধেও কিন্তু অলরেডি দুদক থেকে তার সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে। সুতরাং আমি মনে করি অন্যায় করে মানুষের ক্ষতি করে খুব বেশি দিন থাকা যায় না। এটা বেশি দিন কেউই থাকতে পারে নাই, যারা করতেছে তারাও পারবে না। মূলত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হলেও চাচা মিঠুর প্রভাব খাটিয়ে নওশিন অ্যাকাউন্ট সেকশন ও টেন্ডার কমিটির সদস্য হয়ে প্রভাব বিস্তার করতেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপির গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আসিম পাটুলি ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণের ঢালাইয়ে রডের বদলে ব্যবহার করা হয়েছে বাঁশ। আবার কেউ কেউ রড বাঁশ কোনোটাই দেয়নি। প্রাথমিক তদন্তে মিলেছে সত্যতাও। ফেঁসে যাচ্ছেন 3 জন ইউপি সদস্য। জেলা প্রশাসক জানিয়েছেন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। 2018-19 অর্থবছরের এলজিএসপির বরাদ্দ থেকে আসিম পাটুলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে 2 লাখ টাকা ব্যয়ে একটি ইউড্রেন নির্মাণ করছেন ইউপি সদস্য মোহাম্মদ আলী। ড্রেনের নিচের ঢালাইয়ে তিনি রডের বদলে ব্যবহার করেছেন বাঁশ। বাঁশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতের আধারে ঢালাই ভেঙে বাঁশ সরিয়ে ফেলে ইউপি সদস্যের লোকজন। এদিকে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা ড্রেনের 300 মিটারের মধ্যে এই ড্রেনটিতে রড ছাড়াই ঢালাই দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন নির্মাণ করছেন এটি। 6 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত ইউপি সদস্য হালিমা খাতুনও করেছেন একই কাজ। বাসকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী জড়িতদের বিচার দাবি করেছেন। মেম্বারে কইলে মেম্বার আঙ্গরে দাবার মারে যে তোমরা কি জানো কি বুঝো, এগর চূড়ান্ত একটা বিচার দাবি করতেছে আর কিছু না। অভিযুক্ত ইউপি সদস্যের 2 জন স্বীকার করেছেন তারা ভুল করেছেন। বাসটা আমি দেই নাই, পুরো খবর আমি নাই। বাস ওই যে জামান মিল আছে এই পরিষদে, হ্যাঁ দায়িত্ব আছে, হ্যাঁ দিছে। ডালাই দিছি বেলা যে জামান লগে সচিব কই দিছে, তা আমার তোর কইছে না যে নিচে রড দি লাগবে, আমি বুঝছি না। এলজিএসপির কর্মকর্তারা জানান উন্নয়ন কাজের অনিয়মে 3 জন ইউপি সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেছে। আর জেলা প্রশাসক জানালেন জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 6 নম্বর ওয়ার্ডে যেটা আমি জানতে পারছি যে বটম স্ল্যাবে, টপ স্ল্যাব এবং বটম স্ল্যাবে ডিজাইন প্রাক্কলন একই, কিন্তু বটম স্ল্যাবে রড ব্যবহার করা হয়নি। অনিয়মের সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের একজন কর্মকর্তাকে প্রেরণ করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। ফুলবাড়িয়া উপজেলার 13 ইউনিয়নের প্রত্যেকটিতে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়নে এলজিএসপি 3 প্রকল্পের মাধ্যমে গত অর্থবছরে গড়ে 26 থেকে 27 লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশ সময়ে আরও থাকছে, চট্টগ্রামে অনুমোদন পেল 7টি গরুর হাট। কয়েকদিনের মধ্যে শুরু হবে বেচাকেনা। মারাত্মক করোনা সংক্রমণের শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। থেকে দুবাই ও আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিমানের নিয়মিত ফ্লাইট চালুর কথা থাকলেও একদিন আগে এই দুটি রুটে নিয়মিত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাটি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের কথা জানালেও কী কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে তা উল্লেখ করেনি। 6 জুলাই থেকে 16 জুলাই দুবাই রুটের টিকিট কাটা যাত্রীদের বিকল্প ব্যবস্থায় পরিবহন করা হবে বলেও জানানো হয়েছে। তবে
বিমান প্রতিমন্ত্রী বলছেন, এই দুটি গন্তব্যে শুধু ট্রানজিট যাত্রী ও আবুধাবি ও দুবাইয়ের রেসিডেন্স পারমিটধারীরা যেতে পারবেন। এতে খুব বেশি যাত্রী পাওয়া না যাওয়ায় বিমানের লাভ হবে না, তাই ফ্লাইট স্থগিত করা হয়েছে। 1 জুলাই এ দুটি রুটে সপ্তাহে 4টি ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছিল, সে অনুযায়ী টিকিটও বিক্রি করা হয়েছিল। করোনা ও বন্যা পরিস্থিতির কারণে বগুড়া ও যশোরে দুটি আসনের উপনির্বাচনের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল সন্ধ্যায় বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। বিএনপির মহাসচিবের বরাত দিয়ে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির প্রেস উইং। স্থায়ী কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে করোনা সংক্রমণের মহামারী ও বন্যার মধ্যে নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলা হয়। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ফেনীর এরিয়া ম্যানেজার। অভিযান চালিয়ে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র্যাব। এ অবস্থায় অর্থ ফেরতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 3 মাস আগে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে বায়োডাটা সংগ্রহ করা হয়। পরে ফেনীর শহীদুল্লাহ কায়সার সড়কের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের অফিসে কোম্পানির এরিয়া ম্যানেজার নাসির উদ্দিন সহ আরও 3 জন চাকরির প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। বিভিন্ন খাত দেখিয়ে বেশ কয়েক দফায় প্রত্যেকের কাছ থেকে 20,000 টাকা করে নেন। রোববার দুপুরে চাকরিতে যোগদানপত্র দেয়া হবে এমন আশ্বাস দিয়ে সবাইকে ডাকা হয় ইন্স্যুরেন্সের অফিসে, কিন্তু যোগদানপত্র না দিয়ে আরও দাবি করা হয় টাকার। তখনই শুরু হয় হট্টগোল। টোটাল আমি 24,300 টাকা পাঠাইছি ওইখানে, তারপরে 575 টাকা আবার পাঠাইছি। উনি আমাকে বলতেছে যে কি কাকে টাকা দিবেন আপনারা? উনিও ছিল, এই যে ম্যানেজার উনি ছিল, তারপরে আরেকজন পিয়ন ছিল। এ সময় ভুক্তভোগীরা র্যাবে অভিযোগ জানালে তারা এসে অভিযান চালিয়ে ইন্স্যুরেন্সের কোম্পানির এরিয়া ম্যানেজারকে আটক করেন। চাকরির প্রলোভন দেখিয়ে এরা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা নিয়ে এদের সাথে প্রতারণা করে। দীর্ঘদিন ধরে এই কাজ করে আসতেছে এখানে, এবং আমাদের কাছে অভিযোগ ছিল এবং তথ্য ছিল। প্রতারণার শিকার শিক্ষার্থীরা টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। সময় সংবাদ, ফেনী। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি থাকা সত্ত্বেও চট্টগ্রামে অনুমোদন পেয়েছে 3টি স্থায়ী সহ 7টি গরুর হাট। কয়েকদিনের মধ্যে শুরু হবে এসব হাটে গরু বেচা কেনা। প্রয়োজন বিবেচনায় অনুমোদন পেতে পারে আরও কয়েকটি অস্থায়ী গরুর হাট। অথচ সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে গরুর হাট থেকে সরে আসার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। করোনা সংক্রমণে মারাত্মক সময় পার করছে বন্দরনগরী চট্টগ্রাম। সংক্রমিত রোগীর দিক থেকে রাজধানী ঢাকার পর চট্টগ্রামের অবস্থান। ইতিমধ্যে সংক্রমণের সংখ্যা 10,000-এর কাছাকাছি, আর মৃতের সংখ্যা 180। এই অবস্থায় নগরীতে স্থায়ী গরুর বাজার হিসেবে চিহ্নিত সাগরিকা, বিবিরহাট এবং মজ্জারটেকের পাশাপাশি আরও 4টি অস্থায়ী গরুর হাটকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা সকলকে আহ্বান জানাবো এবং সিটি কর্পোরেশনকে বলেছি তারা যেন পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। এবার করোনা ভাইরাস সংক্রমণে বিধিনিষেধ থাকায় অস্থায়ী হাটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। আমরা এখানে কোরবানি হাটের প্রবেশ মুখে আমরা বেষ্টনী দেব এবং একাধিক এখনো যদিও হাট আমরা যারা চূড়ান্ত করি নাই, যেগুলো অস্থায়ী হাট। চট্টগ্রামে মূলত নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে গরু নিয়ে আসেন ব্যাপারীরা। দেশে জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়ে থাকে বৃহত্তর চট্টগ্রামে, যার সংখ্যা প্রায় 4 লাখের বেশি। আর এক্ষেত্রে কোরবানির আগে এই হাটবাজারগুলোতে লাখো লোকের জমায়েত ঘটে। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে হাটবাজারগুলোকে ভাইরাস মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সামনের দিনগুলোতে গরুর বাজারগুলো সংক্রমণের মাধ্যম হয়ে উঠতে পারে বলে সংখ্যা সুশীল সমাজের। এই অবস্থায় গরু বাজার ভিত্তিক বেশ কিছু নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যবিধি রক্ষা করার কোনো কথা যেটা বলা হয় এটা ভুয়া কথা। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। ওখানে যে বর্জ্য হবে এই বর্জ্যগুলোর ব্যবস্থাপনাটা একটা থাকতেই হবে। উন্নত মানের যে সমস্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আছে সেগুলোর ওখানে বিক্রির ব্যবস্থা থাকতে হবে। নগরীর 3টি স্থায়ী গরুর বাজারে প্রতিদিনে গরু ছাগল বিক্রি হলো। অস্থায়ী বাজারগুলোর ইজারা প্রক্রিয়া শেষ হলে পশু কেনা বেচা শুরু হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বানের তোড়ে 150 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে সুনামগঞ্জের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। কৃষি, মৎস্যসহ
প্রাণী সম্পদ ও গ্রামীণ অবকাঠামো পানিতে তলিয়ে ক্ষতির মুখে হাওরবাসী। অতিবৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 11 উপজেলা এবং 4টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বানের পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে হাওর অঞ্চলের মানুষেরা। এই রোডের মধ্যে বুক পানি ছিল, এখন পানি স্থির হয়ে আস্তে আস্তে কমতেছে। এরপরে এই যে খানা খানি মনে করুন আমরা যে শুকনা খাবার পর্যন্ত আমরা কেউ এই পর্যন্ত দেয়া সাক্ষাৎ করছি না। কেমনি ওই গরু বাছুরের এই তার নাই, তার তো ঘর ডাইবে ডুবে গেছে, এরপরে ভাঙ্গা টেঙ্গে গেছে, ধান ফান পানিতে বাড়ালো, পচা কিছু বুঝতে গেছে, ক্ষতি করছে। বড় জিনিসপত্র আছে সপ্তাহ বাসায় লিয়ে গেছে পেট পানি ঘরের ভিতরে। বানের পানিতে সুনামগঞ্জ তাহিরপুর, সুনামগঞ্জ জামালগঞ্জ, সুনামগঞ্জ ছাতক ও সুনামগঞ্জ বিশ্বম্বরপুর সড়কের পৃথক 4টি স্থান ভেঙে যায়। এতে এলজিডির 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সুনামগঞ্জ জামালগঞ্জ সড়কে উজ্জ্বলপুরের নিকট 100 মিটার সড়ক ওয়াশ আউট হয়ে গিয়েছে। সুনামগঞ্জ ছাতক সড়কে কাটাকালির নিকট এখানে প্রায় 150 মিটার সড়ক বিচ্ছিন্ন হয়েছে। এরপরে আরও 2টা অংশে এটার উপর দিয়ে পানি গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিটা পুরোপুরি সরে যাওয়ার পরে আমরা প্রকৃত চিত্রটা আমরা পাবো। সুনামগঞ্জের বানভাসী মানুষের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 33 লাখ টাকা নগদ অর্থ, 510 মেট্রিক টন চাল সহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ রাস্তাঘাট অনেক জায়গায় বন্যার পানিতে ভেঙে গিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সড়ক বিভাগকে ইতিমধ্যে আমরা জানিয়েছি এবং তারা জরুরি মেরামত কার্যক্রম পরিচালনা করছে। এবারের বন্যায় 3260 হেক্টর জমির আউশ ও সবজির ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে 21 কোটি টাকার মাছ। বানের পানিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক শুধু নষ্ট হয়নি, এভাবে গ্রামীণ জনপদের অনেক সড়ক নষ্ট হয়েছে। এতে করে গ্রামের জনগণ চলাচলে মারাত্মক অসুবিধার মধ্যে পড়েছেন। সুনামগঞ্জের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। গত 24 ঘন্টায় মানিকগঞ্জে যমুনার পানি না বাড়লেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায়। এই মুহূর্তে দৌলতপুর এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। ফয়সাল, মানিকগঞ্জের যে আসলে বন্যা পরিস্থিতি, যে বর্ষার পানি কিন্তু এখন তো হু হু করে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা, 7টি উপজেলা রয়েছে, প্রত্যেকটা উপজেলা কিন্তু আসলে ঢুকতে শুরু করেছে। আর এটা গতকাল থেকে কিন্তু যমুনার পানিটা আসলে এখন পদ্মা যমুনার পানি মানিকগঞ্জের এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু একটু পানি কমেছে। মানিকগঞ্জের দৌলতপুর এবং হরিরামপুর এবং শিবালয় উপজেলার আসলে 10% বাড়িতে ইতিমধ্যে কিন্তু পানি উঠে গিয়েছিল, সেটা কিন্তু একটু পানি নেমে গিয়েছে। এটা কিন্তু এখন যেটা মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই এলাকায় কিন্তু প্রতিনিয়ত আবার ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা, বাগুটিয়া, চরকাটারি, জিয়ানপুর ইউনিয়নের একটা নদী ভাঙন শুরু হয়েছে। তো ওটা আসলে চোখের পলকেই কিছুক্ষণ পর পর কিন্তু একটা মাটি নদীতে একটা গ্রাস করে নিচ্ছে এই অঞ্চলের মাটি, আর হচ্ছে মানচিত্র থেকে কমে আসছে। অন্যদিকে কিন্তু এই অঞ্চলের মানুষের সাথে আমি কথা বলেছি, ভুক্তভোগী মানুষ। তো এখন যেহেতু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এখানে এই দেখভালের জন্য এখন পর্যন্ত কিন্তু কেউ আসেনি। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একটাই চাওয়া পাওয়া, আসলে এইটা ভাঙন এলাকার একটা স্থায়ী ব্যবস্থা করা। কিন্তু স্থায়ী ব্যবস্থার জন্য যতটুকু আসলে দরকার কিন্তু সেটা প্রশাসনের পক্ষ থেকে কোনো সময় করা হয় না। কেন করা হয় না? এটা প্রত্যেক বছর যেটা আপৎকালীন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু একটা আসলে জিও ব্যাগ ফেলে সেটাকে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু সেটা স্থায়ী হয় না। স্থায়ী না হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে ভাঙনের শিকার হয় এবং নিঃস্ব মানুষ আরও নিঃস্ব হয়ে যায়। আমি এখানে জনপ্রতিনিধির সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে আসলে এখনও তারা সেরকম বরাদ্দ পায়নি, তারা কিন্তু আজকে বের হবে এবং কেটে এলাকাটা পরিদর্শনে আসবে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের দৌলতপুর থেকে সর্বশেষ অবস্থা। সহকর্মী ইউসুফ আলী সরাসরি যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জের দৌলতপুর থেকে, জানাচ্ছিলেন নদী। চট্টগ্রামে স্বাস্থ্য খাতে 2000 কোটি টাকা বরাদ্দের দাবিতে পদযাত্রা কর্মসূচি
পালন করা হয়েছে। গতকাল সকালে নগরীর জিইসি মোড় এলাকা থেকে গণ অধিকার চর্চা কেন্দ্র এই কর্মসূচি পালন করেন। পদযাত্রা কর্মসূচি থেকে প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড টেস্টের ব্যবস্থা করার দাবি জানানোর পাশাপাশি 10,000 শয্যার আইসোলেশন সেন্টার, সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার দাবি জানানো হয়। এ সময় জিইসি মোড় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জনগণের চট্টগ্রাম বঙ্গবন্ধু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন অংশগ্রহণ করে। বাগেরহাটের শরণখোলায় একটি গ্রামের নাম পরিবর্তন করে বিভিন্ন সাইনবোর্ডে মাদানীনগর লিখছে দুর্বৃত্তরা। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। স্থানীয়রা জানান, খোন্তাকাটা ইউনিয়নের রাজৌরি গ্রামের বিভিন্ন সাইনবোর্ডে শুক্রবার রাতে কে বা কারা নাম পরিবর্তন করে মাদানীনগর লিখে রাখে। সকালে বিষয়টি দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে নামগুলো মুছে দেন তিনি। এ সময় অন্যান্য সাইনবোর্ডে লেখা নামগুলো 10 দিনের মধ্যে মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা। না হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জে চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে রোগীর স্বজনেরা মারধর করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। শনিবার সকালে করোনা উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হয়। এই ঘটনাকে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ডাক্তার অপূর্বকে মারধর করে রোগীর স্বজনেরা। ভার্চুয়াল কোর্টের পরিবর্তে নিয়মিত আদালতের কার্যক্রম চালুর দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন আইনজীবীরা। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন করেন তারা। এতে আইনজীবীরা বলেন, ভার্চুয়াল কোর্টে মাত্র কয়েকজন আইনজীবী কাজ করলেও সারা দেশের 95% আইনজীবী এ কাজে সম্পৃক্ত নয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। অবিলম্বে নিয়মিত কোর্ট শুরুর পাশাপাশি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সরকারের প্রণোদনা দেয়া দাবি জানান আইনজীবীরা। সাতক্ষীরায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। গতকাল সকালে কালীগঞ্জের মথুরেশপুরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, টাকার বিনিময়ে ভাতা প্রদান, ত্রাণ সামগ্রী দোকানে বিক্রি, অনুদান আত্মসাৎ করা সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত 9 নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান মনো এর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া দেননি অভিযুক্ত ইউপি সদস্য। ঝিনাইদহে 14 জন কার্টুন সরকার নিষিদ্ধ ঔষধ উদ্ধার করেছে র্যাব 6। এ সময় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে। র্যাব জানায়, নিষিদ্ধ ঔষধ মজুদ রয়েছে এমন খবরে গতকাল দুপুরে শহরের চাকলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সরকার নিষিদ্ধ বিভিন্ন ধরনের ওষুধের 14টি কার্টন উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক ও ব্যবসায়ী দীপক বিশ্বাসকে। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কোরবানির ঈদে বাড়ি যেতে নিরুৎসাহিত করছে রেল, বাড়বে না কোচের সংখ্যা জানালেন মন্ত্রী। বাসের স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন কঠিন বলছেন মালিকরা। অনলাইনে ক্লাস শুরু করতে খাঁটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে যাওয়ার ঝুঁকি প্রত্যন্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে চায় মঞ্জুরি কমিশন। আলোচিত ঠিকাদার মিঠুর ভাস্তের বিরুদ্ধে নানা অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি রংপুর মেডিকেলের পরিচালকের। একে একে মুখ খুলছেন অনেকেই। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজে নানা অনিয়ম, ড্রেন নির্মাণে রডের বদলে বাঁশ, ফেঁসে যাচ্ছেন 3 জন ইউপি সদস্য। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।